আজকে আমরা WBSLSTর যে সিলেবাস এডুকেশনের তাতে ইউনিট 8-এ রয়েছে মেন্টাল হাইজিন। সেই মেন্টাল হাইজিন ইউনিটের সাব ইউনিট এ অর্থাৎ ফাউন্ডেশনাল কনসেপ্ট অ্যান্ড ম্যাল অ্যাডজাস্টমেন্ট, সেই বিষয় থেকে আমরা 50টা খুঁটিয়ে বই থেকে তুলে আনা প্রশ্ন করব। যেই প্রশ্নগুলো করলে পরে সাব ইউনিট মেন্টাল হাইজিনের সাব ইউনিট এর মধ্যে কোনো টপিকই আশা করি বাকি থাকবে না এবং তোমাদের পড়ার কষ্টটাও কমে যাবে। তোমরা যদি প্রশ্নগুলো ভালো করে দেখো, এবং শুধু প্রশ্ন নয় তার সাথে রয়েছে উত্তর, এবং শুধু উত্তর নয় তার সাথে রয়েছে প্রত্যেকটা উত্তরের ডিটেলস এক্সপ্লেনেশন, যেই এক্সপ্লেনেশনগুলো আমরা দেখব এবং সেগুলো দেখলে আশা করি তোমাদের এই সাব ইউনিট নিয়ে, এই ইউনিটের সাব ইউনিট নিয়ে কোনো কোয়ারিজ বাকি থাকবে না বা পরীক্ষায় তোমাদের স্কোর করতে সুবিধা হবে। তোমরা প্রত্যেকটা জিনিস ইন ডিটেল জানতে পারবে এবং তোমাদের পড়াটাও হয়ে যাবে সাথে সাথে। যেহেতু এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ইন ডিটেল রয়েছে। শুধুমাত্র এই প্রশ্নগুলো নয়, এর বাইরে প্রশ্ন আসলেও তোমরা পারবে যদি এক্সপ্লেনেশনগুলো ভালো করে জেনে নাও। সাথে সাথে এই প্রশ্নগুলো এমন প্রশ্ন, এমনভাবেই খুঁটিয়ে করা, এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসার চান্স বেশি রয়েছে। এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে, তাই খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। যদি প্রয়োজন হয়, সবথেকে ভালো হয় তোমরা যদি একটা খাতা পেন নিয়ে বসো ভিডিও দেখতে, আর না সুযোগ থাকলেও মন দিয়ে দেখো, স্ক্রিনশট নিয়ে রাখো বা বারবার দেখবে। এখন একবার দেখলে পরে বাড়ি গিয়ে এক্সপ্লেনেশনগুলো আবার পড়বে, আবার দেখবে, তাহলে আশা করি এই সাব ইউনিটটা থেকে যা কোশ্চেন আসবে তোমরা করতে পারবে। এই সাব ইউনিটে রয়েছে কি? মেন্টাল হেলথ, তার কনসেপ্ট রয়েছে, তার ক্রাইটেরিয়া রয়েছে এবং মেন্টাল হাইজিনের স্কোপ রয়েছে। ম্যাল অ্যাডজাস্টমেন্ট রয়েছে, ম্যাল অ্যাডজাস্টমেন্টের ধারণা রয়েছে এবং টাইপস রয়েছে, কারণ রয়েছে, প্রিভেনশন রয়েছে, রিমেডিস রয়েছে ম্যাল অ্যাডজাস্টমেন্টের, এবং অ্যাডজাস্টমেন্ট মেকানিজমগুলো রয়েছে। অ্যাডজাস্টমেন্ট মেকানিজমগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা ধীরে ধীরে দেখে নিই এই ইউনিটটা বা এই সাব ইউনিটটা থেকে কী কী প্রশ্ন আসছে। তোমরা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, এবং তাহলে আমি পরবর্তী সাব ইউনিট অর্থাৎ মেন্টাল ডিসঅর্ডারের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন নিয়ে আসবো এবং এক্সপ্লেনেশন নিয়ে আসবো। খুব মন দিয়ে দেখবে। চলো শুরু করা যাক। সুতরাং আজকের প্রথম প্রশ্ন, মেন্টাল হাইজিন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উদ্ভূত? হাইজিনিয়া, হাইজিয়া, হাইজিনিয়াস, হাইগেইয়া। কোন শব্দ থেকে মেন্টাল হাইজিন শব্দটি এসছে? দেখে নিই উত্তর কী হবে। উত্তর হলো হাইজিয়া। মেন্টাল হাইজিন শব্দটি এসছে মূলত গ্রিক পৌরাণিক স্বাস্থ্যের দেবী হাইজিয়া থেকে। হাইজিয়া গ্রিক পুরাণ অনুযায়ী একজন স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং স্যানিটেশনের দেবী ছিলেন। এই শব্দটির মাধ্যমে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের মূল ধারণাকে প্রতীকীভাবে প্রকাশ করা হয়, যা শারীরিক স্বাস্থ্য রক্ষার পাশাপাশি মানসিক সুস্থতার উপর সমান গুরুত্বারোপ করে। সুতরাং বোঝা গেল, এইভাবেই কিন্তু আমরা হাইজিয়া শব্দটা কোত্থেকে এসছে, তার অর্থ কী, এইভাবেই আমরা এক্সপ্লেনেশন পড়তে পড়তেই পুরো সাব ইউনিটের যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা শিখে নেব। পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের ঐতিহাসিক পটভূমি শুরু হয় কোন শতাব্দীর শেষ ভাগে? সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ নাকি বিংশ শতাব্দী? 17th সেঞ্চুরি নাকি 18th সেঞ্চুরি নাকি 19th সেঞ্চুরি নাকি 20th সেঞ্চুরি? আমরা দেখে নিই। অষ্টাদশ শতাব্দীতে, 18th সেঞ্চুরি। মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের প্রাথমিক ভিত্তি অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে স্থাপিত হয়েছিল। এই সময় ফরাসি বিপ্লবের প্রভাবে ডক্টর ফিলিপ পিনেল নামে এক সমাজ সংস্কারক মানসিক রোগীদের প্রতি প্রচলিত অমানবিক আচরণের বিরুদ্ধে সোচ্চার হন এবং তাদের মানবিক চিকিৎসার দাবি জানান। এই আন্দোলনই ধীরে ধীরে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের একটি সুসংগঠিত ক্ষেত্র হিসেবে বিকাশে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, আ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ, আত্মচরিত্রটি কে রচনা করেন? এডলফ মেয়ার, সিগমন্ড ফ্রয়েড, ক্লিফোর্ড বিয়ার্স নাকি ফিলিপ পিনেল? কে আ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ আত্মচরিত্রটি রচনা করেন? উত্তর কি? উত্তর হচ্ছে ক্লিফোর্ড বিয়ার্স। ক্লিফোর্ড বিয়ার্স ছিলেন একজন আমেরিকান কর্মী যিনি নিজে মানসিক অসুস্থতার শিকার হয়েছিলেন এবং চিকিৎসার সময় তার তিক্ত অভিজ্ঞতার কথা তার আত্মজীবনী আ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফে 1908 সালে তুলে ধরেন।
বইটি প্রকাশের পর এটি সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মানসিক স্বাস্থ্য আন্দোলনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাহায্য করে। তো ক্লিফোর্ড বিয়ার্সি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি নিজে এই সমস্যা থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি সমাজের জন্য মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ আত্মজীবনী রচনা করেছেন এবং এটাই মানসিক স্বাস্থ্যবিজ্ঞানে বা মানসিক স্বাস্থ্যকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কত সালে প্রতিষ্ঠিত হয়? 1909, 1946, 1948। এর অপশান এটা কোনোভাবে এডিট হয়ে গেছে তৈরি করার সময়, অসুবিধা নেই, তোমরা BCD এর মধ্যেই উত্তর নির্বাচন করতে পারো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কত সালে প্রতিষ্ঠিত হয়? হুয়ের প্রতিষ্ঠা দিবস ছিল 1948 সাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948 সালের 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এই আন্তর্জাতিক সংস্থাটির মূল লক্ষ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি সাধন করা, যার মধ্যে মানসিক স্বাস্থ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হু প্রতিষ্ঠার পর থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত আন্তর্জাতিক নীতি ও সচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন, মনোবিদ ক্রোয়ের মতে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান হলো একটি বিজ্ঞান, কলা, দর্শন, ওপরের কোনোটিই না। কোনটা ঠিক? মনোবিদ ক্রোয়ের মতে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান হলো একটি বিজ্ঞান, কলা, দর্শন, ওপরের কোনোটিই না। সঠিক উত্তর বিজ্ঞান। মনোবিদ ক্রো তাদের সংজ্ঞায় মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের একটি সুসংগঠিত বিজ্ঞান হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে এটি কেবল মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করে না, বরং মানব কল্যাণ এবং মানবিক সম্পর্কের সকল ক্ষেত্র নিয়ে বিস্তারিত জ্ঞান প্রদান করে। পরবর্তী প্রশ্ন, অধ্যাপক JA হ্যাটফিল্ডের মতে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান হলো একটি ইতিবাচক বিজ্ঞান, একটি প্রয়োগমূলক বিজ্ঞান, ওপরের দুটি, ওপরের কোনোটিই নয়। কোনটা সঠিক উত্তর? আ পজিটিভ সায়েন্স, অ্যান অ্যাপ্লাইড সায়েন্স, বোথ অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো উপরের দুটি, অর্থাৎ একটি প্রয়োগমূলক বিজ্ঞান এবং একটি ইতিবাচক বিজ্ঞান, দুটোই সঠিক উত্তর। অর্থাৎ অধ্যাপক JA হ্যাটফিল্ডের সংজ্ঞা অনুযায়ী মানসিক স্বাস্থ্যবিজ্ঞান একটি ইতিবাচক এবং প্রয়োগমূলক উভয় ধরনের বিজ্ঞান। এটি মানুষের সুস্থ মানসিক অবস্থার পক্ষে কাজ করে, যেটা ইতিবাচক দিক, এবং সমাজে মানসিক স্বাস্থ্য ও সুখ প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট নীতি ও কৌশল প্রয়োগ করে, যেটা প্রয়োগমূলক দিক। পরবর্তী প্রশ্ন দেখে নিই। কে ম্যানিঞ্জার তাঁর কোন গ্রন্থে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছেন? দ্য হিউম্যান মাইন্ড, দ্য মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ, হিউম্যান মাইন্ড, প্রিন্সিপাল অফ মেন্টাল হেলথ। কোথায় মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছেন? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর দ্য হিউম্যান মাইন্ড। মনোবিদ কে ম্যানিঞ্জার তার বিখ্যাত গ্রন্থ দ্য হিউম্যান মাইন্ডে মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে তিনি যে সংজ্ঞা প্রদান করেন সেটি হলো, মানসিক স্বাস্থ্য হলো পরিবেশের সঙ্গে সর্বাধিক কার্যকরী এবং আনন্দদায়ক সঙ্গতি বিধানের প্রক্রিয়া। এটি কেবল সুস্থ থাকার বিষয় নয়, বরং জীবনের সঙ্গে সফলভাবে মানিয়ে নেওয়ার একটি পদ্ধতি। পরবর্তী প্রশ্ন দেখে নিই। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। RCI কত সালে প্রতিষ্ঠিত হয়? 1948, 1986, 1912, 1992। দেখে নিই সঠিক উত্তর 1992। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া 1992 সালে একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি ভারতে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন এবং তাদের জন্য কাজ করা পেশাদারদের প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন। অর্থাৎ যদি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার কাজ আসে, সেটাও তোমরা কিন্তু এখান থেকে জানতে পারলে। এভাবে এক্সপ্লেনেশনগুলো থেকে কিন্তু তোমরা শুধুমাত্র এই প্রশ্ন নয়, বরং এখান থেকে আরও যা যা প্রশ্ন আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলো জানতে পারছো। পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আবেগের প্রকাশে অক্ষমতা, ইনএবিলিটি টু এক্সপ্রেস ইমোশনস, অপরিপক্ক আচরণ, ইম্যাচিওর বিহেভিয়ার, আবেগের ভারসাম্য বা ইমোশনাল ব্যালেন্স, এবং অবাস্তবতা বা আনরিয়ালিটি। কোনটা ঠিক? মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি?
সঠিক উত্তর হলো আবেগের ভারসাম্য বা ইমোশনাল ব্যালেন্স। একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আবেগিক স্থিতিশীলতা। এর অর্থ হলো ব্যক্তি তার আবেগগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানসিক চাপ বা কঠিন পরিস্থিতিতেও ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। পরবর্তী প্রশ্ন দেখে নিই। অপসঙ্গতি বলতে কি বোঝানো হয়? স্বাভাবিক আচরণ, সামাজিক নিয়ম মেনে চলা, অস্বাভাবিক বা সমস্যামূলক আচরণ, আত্মবিশ্বাসী আচরণ, নর্মাল বিহেভিয়ার, ফলোয়িং সোশ্যাল নর্মস, অ্যাবনর্মাল অর প্রবলেমেটিক বিহেভিয়ার, কনফিডেন্ট বিহেভিয়ার। কোনটা ঠিক? দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে অস্বাভাবিক বা সমস্যামূলক আচরণ, অ্যাবনর্মাল অর প্রবলেমেটিক বিহেভিয়ার। অপসঙ্গতি হলো এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি তার আভ্যন্তরীণ চাহিদা এবং বাহ্যিক পরিবেশের মধ্যে সঠিকভাবে ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হয়। এর ফলে তার আচরণ সমাজের স্বাভাবিক রীতিনীতি থেকে বিচ্যুত হয় এবং তা সমস্যামূলক আচরণ হিসেবে গণ্য করা হয়। পরবর্তী প্রশ্ন। অপসঙ্গতির একটি জন্মগত কারণ হলো পারিবারিক দ্বন্দ্ব, দারিদ্র্য, বংশগত শারীরিক বৈশিষ্ট্য নাকি দুর্বল পাঠ্যক্রম। অপসঙ্গতির একটি জন্মগত কারণ হলো কি? সঠিক উত্তর দেখে নিই। অপসঙ্গতির কারণগুলি জন্মগত এবং পরিবেশগত উভয়ই হতে পারে। জন্মগত কারণগুলির মধ্যে হরমোন গ্রন্থির স্বাভাবিক ক্ষরণ বা বংশগতভাবে প্রাপ্ত কিছু শারীরিক বা মানসিক দুর্বলতা অন্যতম, যা ব্যক্তিকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বাধা দেয়। তাই এর সঠিক উত্তর বংশগত শারীরিক বৈশিষ্ট্য, হেরিডিটারি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট কোশ্চেন। সঙ্গতিবিধান প্রত্যক্ষ পদ্ধতির একটি উদাহরণ হলো অবদমন, যুক্তিযুক্তকরণ, চেষ্টা বৃদ্ধি করা, প্রক্ষেপণ। প্রত্যক্ষ পদ্ধতি মানে যেখানে ব্যক্তি নিজে ডিরেক্টলি ইনভলভ থাকবে, কনসাসলি অ্যাক্ট করবে, সেটা কোনটা? সঠিক উত্তর হলো চেষ্টা বৃদ্ধি করা, যেটি ব্যক্তি নিজে নিজে করতে পারবে, কনসাস মাইন্ড থেকে করতে পারবে, কনসাস থেকে করতে পারবে। এই পদ্ধতিতে ব্যক্তি সরাসরি সমস্যার মুখোমুখি হয়ে তার সমাধানের চেষ্টা করে। চেষ্টা বৃদ্ধি করা হলো এমন একটি কৌশল যেখানে ব্যক্তি একটি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বারবার চেষ্টা চালিয়ে যায়। পরবর্তী প্রশ্ন। মানসিক চাপ থেকে মুক্তি পেতে অবচেতনভাবে ব্যবহৃত কৌশলকে কি বলা হয়? প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, সামাজিক পদ্ধতি। আমরা প্রত্যক্ষ পদ্ধতি করলাম যেখানে ব্যক্তি কনসাসলি চেষ্টা করবে। অন্যদিকে এখানে বলা হয়েছে অবচেতনভাবে ব্যবহৃত কৌশলকে কি বলে? যেটার মধ্যে ব্যক্তির কিন্তু কনসাসলি অ্যাক্ট করবে না, সেটা কোনটা? অবশ্যই পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতি, যা প্রতিরক্ষা কৌশল বা ডিফেন্স মেকানিজম নামেও পরিচিত, এটি হলো অবচেতন মনের এমন একটি কৌশল যা মানসিক চাপ বা সংঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এই কৌশলগুলি ব্যক্তির সচেতন নিয়ন্ত্রণের বাইরে থাকে। ব্যক্তি অবচেতন মনের মাধ্যমে এগুলো অটোমেটিক্যালি হয়। পরবর্তী প্রশ্ন। নিজের বেদনাদায়ক বা অপ্রীতিকর স্মৃতিকে অবচেতন মনে লুকিয়ে রাখাকে কি বলা হয়? বেদনাদায়ক বা অপ্রীতিকর স্মৃতিকে অবচেতন মনে লুকিয়ে রাখা, বাইপাস করা নয়, লুকিয়ে রাখা অবচেতন মনে, সেটাকে কি বলা হয়? প্রক্ষেপণ বা প্রজেকশন, অবদমন বা রিপ্রেশন, প্রতিস্থাপন বা ডিপ্লেসমেন্ট নাকি প্রতিগমন বা রিগ্রেশন। হুইচ ওয়ান ইজ কারেক্ট? কারেক্ট অ্যান্সার হলো অবদমন। অবদমন হলো এমন একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি তার মন থেকে বেদনাদায়ক, অপ্রীতিকর বা দুশ্চিন্তা সৃষ্টিকারী অভিজ্ঞতাকে জোর করে অবচেতন মনে ঠেলে দেয়, যাতে তার সচেতন মন সেই ঘটনা বা স্মৃতিকে ভুলে যায়। তো এটাই হচ্ছে এর উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন হলো নিজের ব্যর্থতার জন্য গ্রহণযোগ্য কিন্তু মিথ্যা অজুহাত তৈরি করাকে কি বলে? নিজের ব্যর্থতার জন্য গ্রহণযোগ্য কিন্তু মিথ্যা অজুহাত তৈরি করি আমরা অনেক সময়, সেটাকে কি বলা হয়? যুক্তিযুক্তকরণ বা র্যাশনালাইজেশন, অবদমন বা রিপ্রেশন, প্রক্ষেপণ বা প্রজেকশন নাকি প্রতিগমন নাকি রিগ্রেশন। সঠিক উত্তর হলো যুক্তিযুক্তকরণ বা র্যাশনালাইজেশন। যুক্তিযুক্তকরণ হলো এমন একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি তার নিজের ব্যর্থতা বা ভুল আচরণের জন্য এমন কিছু যুক্তি বা অজুহাত তৈরি করে যা আপাত দৃষ্টিতে গ্রহণযোগ্য মনে হয় কিন্তু আসলে তা সত্য নয়। এটি ব্যক্তির আত্মসম্মান রক্ষা করতে সাহায্য করে। তো এখন কিন্তু আমরা পড়ছি ডিফেন্স মেকানিজম থেকে কোশ্চেনগুলো। তো আমরা একদম শুরু করলাম মেন্টাল হেলথের হিস্ট্রি থেকে। আমরা এইভাবে পুরো সাব ইউনিটটার সমস্ত জায়গা থেকে এখানে কোশ্চেন রয়েছে। এই প্রশ্নগুলো
মতো করেই প্রশ্ন আসবে, এই জায়গাগুলো থেকেই আসবে। এক্স্যাক্ট এই প্রশ্নগুলো না আসলেও আবার এখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে। তাই খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, এবং সাব ইউনিট বি এর ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই নিয়ে আসব। পরের প্রশ্ন, নিজের দোষ বা অনুভূতি অন্যের উপর চাপানোকে কি বলা হয়? নিজের দোষ বা অনুভূতি অন্যের উপর চাপিয়ে দিলাম, সেটাকে কি বলা হচ্ছে? প্রতিস্থাপন, অবদমন, প্রক্ষেপণ, প্রতিগমন। কোনটা ঠিক? প্রক্ষেপণ। প্রক্ষেপণ হলো একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি তার নিজের মধ্যে থাকা অবাঞ্ছিত বা অপ্রীতিকর অনুভূতি, দোষ বা দুর্বলতাকে অন্যের উপর আরোপ করে। এর মাধ্যমে ব্যক্তি তার নিজের দায়িত্ব থেকে নিজেকে মুক্ত মনে করে। পরবর্তী প্রশ্ন, মানসিক চাপে পড়লে শৈশবের মতো আচরণ করাকে কি বলে? অনেকে মানসিক চাপে পড়লে বাচ্চাদের মতো আচরণ করে, বাচ্চাদের মতো বিহেভ করে, সেটাকে কি বলা হচ্ছে? প্রতিগমন, প্রতিস্থাপন, অবদমন নাকি যুক্তিযুক্তকরণ? রিগ্রেশন, ডিসপ্লেসমেন্ট, রিপ্রেশন নাকি র্যাশনালাইজেশন? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো প্রতিগমন বা রিগ্রেশন। প্রতিগমন হলো এমন একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি যখন কোনো চাপমুক্ত পরিস্থিতিতে পড়ে তখন সে তার বয়সের তুলনায় কম বয়সের বা শৈশবের মতো আচরণ করে মানসিক চাপ থেকে মুক্তি পেতে চায়। পরবর্তী প্রশ্ন, রাগ বা হতাশার কারণের ওপর প্রকাশ না করে, অর্থাৎ যার উপর রাগ হবে তার উপর প্রকাশ না করে অপেক্ষাকৃত দুর্বল কোনো ব্যক্তি বা বস্তুর উপর তা প্রকাশ করাকে কী বলে? অনেক সময় আমাদের সিনিয়র বা আমার প্রয়োজনে লাগবে বা আমার থেকে সবল পাওয়ারফুল ব্যক্তির উপর আমাদের রাগ হয়, কিন্তু আমরা সেখানে প্রকাশ করতে পারি না, আমরা দুর্বল জায়গায় গিয়ে সেটা প্রকাশ করি। কেউ কেউ এটা বেশি করেন। তো এই ধরনের ডিফেন্স মেকানিজমকে কি বলে? প্রতিস্থাপন বা ডিপ্লেসমেন্ট, অবদমন বা রিপ্রেশন, প্রক্ষেপণ বা প্রজেকশন নাকি প্রতিগমন বা রিগ্রেশন? সঠিক উত্তর কি দেখে নিই। প্রতিস্থাপন হলো এমন একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি তার রাগ বা হতাশার মূল কারণের উপর প্রকাশ করতে না পেরে অপেক্ষাকৃত দুর্বল বা নিরাপদ কোনো ব্যক্তি বা বস্তুর ওপর তা প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, অসামাজিক প্রবৃত্তিগুলোকে সমাজ অনুমোদিত পথে পরিচালিত করাকে কি বলা হয়? অসামাজিক যে প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলো সমাজ অনুমোদিত পথে পরিচালিত করাকে কি বলা হয়? প্রতিগমন, প্রতিস্থাপন, উৎকর্ষ সাধন, অঙ্গীকার। কোনটা ঠিক? রিগ্রেশন, ডিসপ্লেসমেন্ট, সাবলিমেশন নাকি আইডেন্টিফিকেশন? সঠিক উত্তর হলো উৎকর্ষ সাধন বা সাবলিমেশন। উৎকর্ষ সাধন হলো একটি গঠনমূলক প্রতিরক্ষা কৌশল। এই কৌশলের মাধ্যমে ব্যক্তি তার অসামাজিক বা অবাঞ্ছিত প্রবৃত্তিগুলিকে এমনভাবে রূপান্তরিত করে যা সমাজে গ্রহণযোগ্য এবং ইতিবাচক ফল বয়ে আনে। পরের প্রশ্ন, যখন ব্যক্তি বাস্তব জগতে তার ইচ্ছা পূরণ করতে পারে না তখন সে কল্পনার জগতে তার ইচ্ছা পূরণ করে, এই কৌশলকে কি বলা হয়? অর্থাৎ আমাদের কোনো ইচ্ছা আমরা বাস্তব জগতে পূরণ করতে পারছি না, কিন্তু সেই ইচ্ছা আমরা কল্পনার জগতে পূরণ করছি, আমরা দিবা স্বপ্ন দেখে পূরণ করছি, তখন তাকে কি বলা হয়? খুব সহজ, অঙ্গীকার বা আইডেন্টিফিকেশান, কাল্পনিক জগৎ বা ফ্যান্টাসি, অবদমন বা রিপ্রেশন নাকি প্রতিক্রিয়া গঠন বা রিয়াকশান ফরমেশন? এর উত্তর হলো কাল্পনিক জগৎ বা ফ্যান্টাসি। কাল্পনিক জগৎ বা দিবা স্বপ্ন দেখা হলো এমন একটি পরোক্ষ পদ্ধতি যেখানে ব্যক্তি তার অপূর্ণ ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলোকে কল্পনার মাধ্যমে পূরণ করে এবং মানসিক চাপ থেকে সাময়িক মুক্তি পেতে চায়। পরবর্তী প্রশ্ন, নিজের আত্মসম্মান বাড়াতে কোনো সফল ব্যক্তির আচরণ গ্রহণ করাকে কি বলা হয়? অঙ্গীকার, প্রতিক্রিয়া গঠন, প্রক্ষেপণ নাকি প্রতিস্থাপন? এর সঠিক উত্তর হলো অঙ্গীকার বা আইডেন্টিফিকেশান। অঙ্গীকরণ বা আত্মস্থকরণ হলো একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি তার আত্মসম্মান বা আত্মমূল্যবোধ বাড়ানোর জন্য কোনো সফল বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে নিজেকে একাত্ম করে এবং তার আচরণ বা গুণাবলীকে অনুকরণ করে। এই বিষয়গুলো কিন্তু মনে রাখো, এগুলো পরীক্ষায় আসবে, বারবার ভালো করে লিখে নাও, মনে রেখো, বারবার ভিডিওটা দেখো। তো পরবর্তী প্রশ্ন কি? নিজের মধ্যে থাকা অবাঞ্ছিত অনুভূতিকে উল্টো আচরণ করে গোপন করাকে কি বলা হয়? প্রতিক্রিয়া গঠন বা রিয়াকশান ফরমেশন নাকি অবদমন বা রিপ্রেশন, প্রক্ষেপণ বা প্রজেকশন নাকি প্রতিগমন বা রিগ্রেশন? সঠিক উত্তর দেখে নেই। সঠিক উত্তর হলো প্রতিক্রিয়া গঠন বা রিয়াকশান ফরমেশন। প্রতিক্রিয়া গঠন হলো এমন একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি তার মধ্যে থাকা অবাঞ্ছিত বা অপ্রীতিকর অনুভূতিকে আড়াল করার জন্য ঠিক তার বিপরীত আচরণ করে।
এর পরের প্রশ্ন, অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির নীতি, আদর্শ বা আচরণকে নিজের বলে গ্রহণ করাকে কি বলা হয়? অঙ্গীকার বা আইডেন্টিফিকেশন, অন্তর্বেশ বা ইন্ট্রোজেকশন, প্রতিক্রিয়া গঠন বা রিয়াকশন ফরমেশন, প্রত্যাবর্জন বা ডিনায়াল, কি বলা হয়? সঠিক উত্তর অন্তর্বেশ বা ইন্ট্রোজেকশন। অন্তর্বেশ হলো একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি তার প্রিয় বা প্রভাবশালী ব্যক্তির নীতি, আদর্শ, মূল্যবোধ বা আচরণকে নিজের ব্যক্তিত্বের অংশ হিসেবে মনে করে। পরবর্তী প্রশ্ন হলো, কোনো অপ্রীতিকর বা বেদনাদায়ক বাস্তবতা মেনে নিতে অস্বীকার করাকে কি বলা হয়? পৃথকীকরণ বা আইসোলেশন, প্রত্যাবর্জন বা ডিনায়াল, প্রতিক্রিয়া গঠন বা রিয়াকশন ফরমেশন, অবদমন বা রিপ্রেশন, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো প্রত্যাবর্জন বা ডিনায়াল। প্রত্যাবর্জন বা ডিনায়াল হলো এমন একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি কোনো অপ্রীতিকর ঘটনাকে এতই বেদনাদায়ক মনে করে যে সে নিজে এটিকে অস্বীকার করে এবং এমনভাবে আচরণ করে যেন সেই ঘটনা ঘটেইনি। পরবর্তী প্রশ্ন, কোনো অপ্রীতিকর ঘটনা থেকে নিজের আবেগগুলোকে আলাদা করে ফেলাকে কি বলে? কোনো অপ্রীতিকর ঘটনা থেকে নিজের আবেগগুলি আমরা আলাদা করে ফেলছি। প্রত্যাবর্জন, পৃথকীকরণ, অঙ্গীকার, অবদমন, এটার উত্তর কি দেখে নিই। এটার উত্তর হচ্ছে পৃথকীকরণ, অর্থাৎ এখানে আমরা আবেগগুলোকে আলাদা করে ফেলছি। আর আগেরটাতে ছিল আমরা বেদনাদায়ক বাস্তবতা মেনে নিতে অস্বীকার করছি। অপ্রীতিকর বা বেদনাদায়ক বাস্তবতাকে আমরা মেনে নিতে অস্বীকার করছি, তাই সেটাকে মানছিই না, ডিনাই করে দিচ্ছি। আর আবেগগুলোকে আলাদা করে ফেলছি যখন, তখন অ্যান্সার হচ্ছে পৃথকীকরণ। পরের প্রশ্ন, কোনো একটি ক্ষেত্রে দুর্বলতা বা ব্যর্থতার কারণে যে হীনমন্যতা তৈরি হয় তা থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কোনো ক্ষেত্রে অতিরিক্ত মনোযোগ দিয়ে সাফল্য অর্জন করাকে কী বলা হয়? যুক্তিযুক্তকরণ বা র্যাশনালাইজেশন, প্রক্ষেপণ বা প্রজেকশন, ক্ষতিপূরণ বা কম্পেনসেশন। কোনো একটি ক্ষেত্রে দুর্বলতা বা ব্যর্থতার কারণে যে হীনমন্যতা তৈরি হয় তা থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কোনো ক্ষেত্রে অতিরিক্ত মনোযোগ দিয়ে সাফল্য অর্জন করাকে কি বলা হয়? যুক্তিযুক্তকরণ বা র্যাশনালাইজেশন, প্রক্ষেপণ বা প্রজেকশন, ক্ষতিপূরণ বা কম্পেনসেশন, উৎকর্ষ সাধন বা সাবলিমেশন, কোনটা ঠিক? ক্ষতিপূরণ বা কম্পেনসেশন। ক্ষতিপূরণ হলো একটি প্রতিরক্ষা কৌশল যেখানে ব্যক্তি তার কোনো দুর্বলতা বা ব্যর্থতার কারণে তৈরি হওয়া হীনমন্যতাকে দূর করার জন্য অন্য কোনো ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে এবং সাফল্য অর্জন করে। পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের একটি প্রধান লক্ষ্য হলো মানসিক চাপ বৃদ্ধি করা, ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো, সমাজে অস্থিরতা তৈরি করা, নাকি মানসিক রোগকে উপেক্ষা করা? মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের একটি প্রধান লক্ষ্য, প্রশ্নটা খুব সহজ, কিন্তু প্রশ্নটা এই জন্যই দিয়েছি যাতে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের লক্ষ্য সম্পর্কে তোমাদের ধারণা থাকে এবং সেই লক্ষ্যটাতেই তোমরা ঠিক করতে পারো, এর সাথে অন্য কোনো অপশান থাকলেও। এর উত্তর দেখে নিই, ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো, টু ফ্যাসিলিটেট দ্য ফুল ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। পরবর্তী প্রশ্ন, কোনটি মানসিক স্বাস্থ্যের একটি মানদণ্ড নয়? আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস, আবেগিক স্থিতিশীলতা বা ইমোশনাল স্টেবিলিটি, সামাজিক সম্পর্ক বজায় রাখা বা মেনটেনিং সোশ্যাল রিলেশন, কল্পনাকে বাস্তবতা হিসেবে দেখা, বা টু সি ইমাজিনেশন অ্যাজ রিয়ালিটি, কোনটা সঠিক? সঠিক উত্তর হলো কল্পনাকে বাস্তবতা হিসেবে দেখা, টু সি ইমাজিনেশন অ্যাজ রিয়ালিটি। মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো বাস্তবতার বোধ। একজন সুস্থ মনের মানুষ কল্পনা বা বাস্তবের মধ্যে স্পষ্ট পার্থক্য করতে পারে এবং বাস্তবকে সঠিকভাবে উপলব্ধি করে। পরবর্তী প্রশ্ন, অপসঙ্গতির একটি পারিবারিক কারণ হলো কি? শিক্ষকের অনাগ্রহ, টিচার্স ল্যাক অফ ইন্টারেস্ট, পিতামাতার মধ্যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট বিটুইন প্যারেন্টস, দারিদ্র্য বা পভার্টি, শারীরিক সুস্থতা বা ফিজিক্যাল ইলনেস, হুইচ ওয়ান ইজ কারেক্ট? সঠিক উত্তর হলো পিতামাতার মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট বিটুইন প্যারেন্টস। অপসঙ্গতির পারিবারিক কারণগুলির মধ্যে পিতামাতার মধ্যে দ্বন্দ্ব, পারিবারিক অবহেলা বা অতিরক্ষণশীল মনোভাব অন্যতম। এই ধরনের পরিবেশ শিশুর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। পরের প্রশ্ন, মনোচিকিৎসক অ্যাডলফ মেয়ারের অবদান কী ছিল? মনোচিকিৎসক অ্যাডলফ মেয়ারের অবদান কী ছিল? আ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ রচনা, মেন্টাল হাইজিন নামকরণ, মানসিক রোগীদের প্রতি মানবিক চিকিৎসার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা, কোনটা ঠিক? অ্যাডলফ মেয়ার।
মেন্টাল হাইজিনের নামকরণ, তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম মেন্টাল হাইজিনের নামকরণ কে করেছিলেন? অ্যাডলফ মেয়ার, তিনিই প্রথম এই নামকরণ করেন। মেন্টাল হেলথ নিয়ে যে বিজ্ঞান স্টাডি করে তাকেই তো মেন্টাল হাইজিন বলে। পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের একটি বৈশিষ্ট্য হলো জীবনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, বৌদ্ধিক বা প্রাক্ষবিক পরিণমন, হতাশার শিকার হওয়া, সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো বৌদ্ধিক ও প্রাক্ষবিক পরিণমন। নেক্সট প্রশ্ন, সঙ্গতি বিধানের প্রত্যক্ষ পদ্ধতি হলো অবচেতন প্রক্রিয়া, সচেতন প্রক্রিয়া, স্বয়ংক্রিয় প্রক্রিয়া, আবেগপ্রবণ প্রক্রিয়া। আগেও এই রিলেটেড প্রশ্ন করেছি, বলো ঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো সচেতন প্রক্রিয়া। সঙ্গতি বিধানের প্রত্যক্ষ পদ্ধতি হলো এমন এক কৌশল যেখানে ব্যক্তি সচেতনভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে তার সমস্যা সমাধানের চেষ্টা করে। এর মধ্যে রয়েছে সমস্যাকে বিশ্লেষণ করা, বিকল্প সমাধান খোঁজা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া। পরবর্তী প্রশ্ন, সঙ্গতি বিধানের পরোক্ষ পদ্ধতিকে আর কি নামে অভিহিত করা হয়? শিক্ষণ কৌশল, প্রতিরক্ষা কৌশল, অভিযোজন কৌশল, নিয়ন্ত্রণ কৌশল। এটাও বলতে পারা উচিত, অবশ্যই প্রতিরক্ষা কৌশল। সঙ্গতি বিধানের পরোক্ষ পদ্ধতি সাধারণত প্রতিরক্ষা কৌশল বা ডিফেন্স মেকানিজম নামে পরিচিত। অপসঙ্গতি একটি বিদ্যালয় কেন্দ্রিক কারণ হলো অপসঙ্গতির একটি বিদ্যালয় কেন্দ্রিক কারণ হলো পিতামাতার অবহেলা, শিক্ষকের অনাগ্রহ, দারিদ্র্য, কম বুদ্ধাঙ্ক। কোনটা ঠিক? শিক্ষকের অনাগ্রহ। অপসঙ্গতির বিভিন্ন কারণের মধ্যে বিদ্যালয় কেন্দ্রিক কারণও অন্যতম। এর মধ্যে শিক্ষকের অনাগ্রহ, অতিরিক্ত কঠোর নিয়ম এবং দুর্বল পাঠ্যক্রম প্রধান। একটি অনাগ্রহী বা কঠোর শিক্ষকের আচরণ শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি করতে পারে। পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কর্মপরিধির কোন দিকটি মানসিক অসুস্থতা প্রতিরোধের ওপর জোর দেয়? নিরাময়মূলক দিক, উন্নয়নমূলক দিক, প্রতিরোধমূলক দিক, সামাজিক দিক। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো প্রতিরোধমূলক দিক। মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কর্মপরিধি তিনটি প্রধান ভাগে বিভক্ত, জেনে নাও। প্রতিরোধমূলক দিক, উন্নয়নমূলক দিক এবং নিরাময়মূলক দিক। প্রতিরোধমূলক দিকটি মানসিক অসুস্থতা যাতে শুরুতেই না হয় তার জন্য সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দেয়। পরবর্তী প্রশ্ন, একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো নিজের সীমাবদ্ধতা সম্পর্কে ভুল ধারণা, বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারা, আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, অন্যদের সঙ্গে খারাপ সম্পর্ক রাখা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারা। একজন সুস্থ মনের মানুষ বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করে এবং কল্পনা বা বাস্তবের মধ্যে স্পষ্ট পার্থক্য করতে পারে। এটি তার মানসিক ভারসাম্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অপরিহার্য। পরবর্তী প্রশ্ন, মনোবিদ জে.এ. হ্যাটফিল্ডের সংজ্ঞায় মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝানো হয়েছে? রোগ বা দুর্বলতার অনুপস্থিতি, জন্মগত অর্জিত প্রবণতাগুলির সামঞ্জস্যপূর্ণ সঙ্গতি বিধান, নাকি সামাজিক বিচ্ছিন্নতা, নাকি অর্থনৈতিক সফলতা। কোনটা ঠিক? জন্মগত ও অর্জিত প্রবণতাগুলির সামঞ্জস্যপূর্ণ সঙ্গতি বিধান। যে হ্যাটফিল্ডের মতে মানসিক স্বাস্থ্য হলো জন্মগত অর্জিত প্রবণতাগুলির মধ্যে পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ সঙ্গতি বিধানের মাধ্যমে ব্যক্তিত্বের পরিপূর্ণ স্বাধীন আত্মপ্রকাশ। পরবর্তী প্রশ্ন, মনোচিকিৎসাবিদ্যা কোন বিজ্ঞান থেকে তথ্য সংগ্রহ করে? শুধুমাত্র মনোবিদ্যা, শুধুমাত্র সমাজতত্ত্ব, শুধুমাত্র জীববিদ্যা, উপরের সবকটি। কোনটা ঠিক? ওপরের সবকটি। মনোচিকিৎসাবিদ্যা একটি বহুমাত্রিক এবং আত্মশৃঙ্খলাগত বিজ্ঞান। এটি মনোবিদ্যা, শিক্ষাগত, সমাজতত্ত্ব, মনোচিকিৎসাবিদ্যা ও জীববিদ্যা সহ বিভিন্ন বিজ্ঞান থেকে তথ্য সংগ্রহ করে মানুষের মানসিক সমস্যা সমাধানের চেষ্টা করে। আচ্ছা, চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি পরের ভিডিও দিলে তোমরা দেখতে পাও, না হলে কিন্তু পরের ভিডিও দিলে তোমরা দেখতে পাবে না। তো পরবর্তী প্রশ্ন, অপসঙ্গতির একটি আচরণগত প্রকারভেদ হলো অতিরিক্ত উদ্বেগ, মিথ্যা কথা বলা, নিঃসঙ্গতা, বিষণ্ণতা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো মিথ্যা কথা বলা। অপসঙ্গতির আচরণগত প্রকারভেদ বলতে এমন আচরণকে বোঝানো হয় যা সমাজের চোখে অবাঞ্ছিত বা সমস্যামূলক। মিথ্যা কথা বলা, চুরি করা, মারামারি করা এবং স্কুল পালানো এর উদাহরণ। পরবর্তী প্রশ্ন, সঙ্গতি বিধানের প্রত্যক্ষ পদ্ধতির একটি অংশ হলো সমঝোতামূলক নীতি, অবদমন, প্রক্ষেপণ, প্রতিক্রিয়া গঠন। কোনটা ঠিক? সমঝোতামূলক নীতি। বাকিগুলো পরোক্ষ পদ্ধতি। সমঝোতামূলক নীতি কনসাসলি আমরা ক্রিয়েট করি।
অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজিং মিনস, সেই জন্য এটাই সঠিক। পরবর্তী প্রশ্ন, অসামাজিক প্রবৃত্তিগুলোকে সমাজ অনুমোদিত পথে পরিচালিত করাকে কি বলা হয়? দমন, অবদমন, উৎকর্ষ সাধন, প্রতিস্থাপন। কোনটা ঠিক? উৎকর্ষ সাধন বা সাবলিমেশন। তো উৎকর্ষ সাধন বা সাবলিমেশন একটি প্রতিরক্ষা কৌশল যা ব্যক্তির অগ্রাসী বা অসামাজিক প্রবৃত্তিগুলিকে সমাজ অনুমোদিত এবং গঠনমূলক পথে চালিত করে। যেমন একজন অগ্রাসী ব্যক্তি খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কার্যকলাপে তার অগ্রাসনকে প্রকাশ করতে পারে। পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কোন দিকটি ব্যক্তির ইতিবাচক মানসিক গুণাবলীর বিকাশে সহায়তা করে? প্রতিরোধমূলক দিক, উন্নয়নমূলক দিক, নিরাময়মূলক দিক, সামাজিক দিক। কোনটা ঠিক? প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, প্রোমোটিভ অ্যাসপেক্ট, কিউরেটিভ অ্যাসপেক্ট, সোশ্যাল অ্যাসপেক্ট। সঠিক উত্তর দেখে নিই, উন্নয়নমূলক দিক বা প্রোমোটিভ অ্যাসপেক্ট। মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের উন্নয়নমূলক দিকটি মানুষের মধ্যে ইতিবাচক মানসিক গুণাবলী যেমন আত্মবিশ্বাস, সৃজনশীলতা, আত্মসচেতনতা এবং মানসিক স্থিতিশীলতার বিকাশে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, অপসঙ্গতির একটি আবেগিক প্রকারভেদ হলো কি? চুরি করা, মারামারি করা, অতিরিক্ত ভয়, অসামাজিক কার্যকলাপ। কোনটা ঠিক? স্টিলিং, ফাইটিং, এক্সেসিভ বিহেভিয়ার, এক্সেসিভ ফিয়ার, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। হুইচ ওয়ান ইজ কারেক্ট? সঠিক উত্তর হলো অতিরিক্ত ভয় বা এক্সেসিভ ফিয়ার। অপসঙ্গতির আবেগিক প্রকারভেদ বলতে এমন মানসিক অবস্থাকে বোঝায় যেখানে ব্যক্তি অতিরিক্ত আবেগিক চাপ, উদ্বেগ, ভয়, বিষণ্ণতা বা হতাশার শিকার হয়। পরবর্তী প্রশ্ন, সঙ্গতি বিধানের পরোক্ষ পদ্ধতির কোনটি অন্য একটিকে প্রভাবিত করে না? অবদমন বা রিপ্রেশন, প্রক্ষেপণ বা প্রজেকশন, প্রতিস্থাপন বা ডিসপ্লেসমেন্ট। ওপরের সবকটি প্রভাবিত করে। কোনটা ঠিক? সঠিক উত্তর উপরের সবকটি প্রভাবিত করে, অর্থাৎ অবদমন, প্রক্ষেপণ, প্রতিস্থাপন ওপরের সবকটি প্রভাবিত করে, এই তিনটেই প্রভাবিত করে। পরবর্তী প্রশ্ন, অপসঙ্গতির একটি সামাজিক কারণ হলো অতিরক্ষণশীল মনোভাব, দুর্বল ব্যক্তিত্ব, বৈষম্য, অতিরিক্ত কঠোর নিয়ম। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো বৈষম্য। অপসঙ্গতির সামাজিক ও অর্থনৈতিক কারণগুলির মধ্যে দারিদ্র্য, বেকারত্ব, সামাজিক চাপ এবং বৈষম্য অন্যতম। পরবর্তী প্রশ্ন, কোনটি সঙ্গতি বিধানের প্রত্যক্ষ পদ্ধতি নয়? পরিবেশ থেকে সরে আসা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, যুক্তিযুক্তকরণ, চেষ্টা বৃদ্ধি করা। কোনটা প্রত্যক্ষ পদ্ধতি নয়? বলা হচ্ছে কোনটা প্রত্যক্ষ পদ্ধতি নয়, মানে কোনটা পরোক্ষ পদ্ধতি। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো, এর সঠিক উত্তর হচ্ছে যুক্তিযুক্তকরণ। এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। র্যাশনালাইজেশন আমরা আগেও কোশ্চেনে দেখেছি। পরিবেশ থেকে সরে আসা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, চেষ্টা বৃদ্ধি করা, এগুলো কিন্তু সব প্রত্যক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতি হচ্ছে যুক্তিযুক্তকরণ। তাহলে এর অ্যান্সার হবে কোনটা প্রত্যক্ষ পদ্ধতি নয়? যুক্তিযুক্তকরণ বা র্যাশনালাইজেশন। পরের প্রশ্ন, একজন সুস্থ মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? নেতিবাচক, বাস্তবসম্মত, অবাস্তব, হতাশাপূর্ণ। বুঝতেই পারছো, বাস্তবসম্মত অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল কমিটি ফর মেন্টাল হাইজিন কত সালে প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট, 1908, 1909, 1932, 1948। ন্যাশনাল কমিটি ফর মেন্টাল হাইজিন এটা প্রতিষ্ঠিত হয় 1909 খ্রিস্টাব্দে। ক্লিফোর্ড বিয়ার্সের আন্দোলনের ফলে, মনে রাখবে, ক্লিফোর্ড বিয়ার্সের আন্দোলনের ফলে 1909 সালে আমেরিকায় ন্যাশনাল কমিটি ফর মেন্টাল হাইজিন প্রতিষ্ঠিত হয়। এই কমিটির উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মানসিক রোগের চিকিৎসায় সংস্কার আনা ক্লিফোর্ড বিয়ার্সের আন্দোলনের ফলে। পরবর্তী প্রশ্ন, মেন্টাল হাইজিন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ক্লিফোর্ড বিয়ার্স, অ্যাডলফ মেয়ার, সিগমন্ড ফ্রয়েড, উইলিয়াম সোস। মেন্টাল হাইজিন শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাডলফ মেয়ার। আমরা আগেও পড়েছি, মনোচিকিৎসক অ্যাডলফ মেয়ার ক্লিফোর্ড বিয়ার্সের আন্দোলনের একজন জোরালো সমর্থক ছিলেন। তিনিই প্রথম মেন্টাল হাইজিন শব্দটি ব্যবহার করেন এবং এই আন্দোলনকে একটি স্বতন্ত্র পরিচয়ে প্রতিষ্ঠিত করেন। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের কোন দিকটি ব্যক্তির নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক মূল্যায়নে সাহায্য করে? সামাজিক সম্পর্ক, বাস্তবতার বোধ, আত্মসচেতনতা, আবেগিক স্থিতিশীলতা। তোমরা যদি পরের সাব ইউনিটের ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানাও এবং পরে যা যা ভিডিও দেবো সবগুলোর সঠিক সময়ে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, তবেই কিন্তু সব ভিডিও পাবে, না হলে কিন্তু ভিডিওগুলো মিস হয়ে যাবে। আর আমি যা ভিডিও দেবো
বুঝতেই পারছো সেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের খুব হেল্প করবে। তো এর উত্তর দেখে নিই। এর উত্তর হচ্ছে আত্মসচেতনতা। আত্মসচেতনতা মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি ব্যক্তিকে তার নিজের ক্ষমতা, দুর্বলতা, আবেগ এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে সাহায্য করে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর মনে রাখবে সাবস্ক্রিপশান বেল আইকনে প্রেস করো, নাহলে কিন্তু ভিডিও মিস হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।